টাকার নোটে এদেশে বঙ্গবন্ধু, 5 টাকার নোটে বঙ্গবন্ধু, 10 টাকার নোটে 20 টাকা, 50, 100, এটা হয়ে যায় এক ব্যক্তির ইতিহাস। এটা ছিল গণযুদ্ধ, জনযুদ্ধ, জনতার ইতিহাস আর হয় না। আমার কাছ থেকে শিখেছি আর আমার মায়ের কাছ থেকে। তো বলতেন যে কিরকম, বলতেন যে যখন ইনফ্যাক্ট পরে আমার ফুপু উনিও এই ঘটনাটা বলেন, আমি ওইভাবে আছি যে উদারতা, ধর্ম, শিক্ষা এগুলো কিন্তু সব সম্পৃক্ত, রাজনীতির সাথে সম্পৃক্ত। বলতেন যে ওই চালের মধ্যে যখন পাখি বাসা বাঁধত তখন নাকি আমার দাদা তাড়াতাড়ি করে নিচে, চালের নিচে কতগুলি হ্যাঙ্গিং আবার ঝুড়ি রাখতেন, আর ঝুড়িগুলির মধ্যে তুলা দিয়ে দিতেন। যদি পাখি জন্মে বাচ্চাটা গড়িয়ে যদি ওই চালের উপর থেকে নিচে পড়ে যাতে না মরে যায়, আর পাখিটার জন্য ওই যে তুলা দিয়ে ছোট্ট ঝুড়ির মধ্যে পাখিটা গড়িয়ে ওখানে পড়তো, বেঁচে যেত। কিন্তু আমার দাদা তো খুব ধার্মিক ছিলেন, তারপরে ওটা উনি দেখালেন মানুষ পাখিকে ভালোবাসা। এখানে কিন্তু শৃঙ্খলটা ছিল না। আর আমার দাদা শিক্ষা বিরোধী ছিলেন না, উনি বলতেন যে ব্রিটিশরা আমাদের রাজত্ব নিয়ে নিল ওদের শিক্ষাটা শিখবো, এই যে শিক্ষা বিরোধী না, উনি ব্রিটিশরা যে ভাষাটা বলতো ওইটার বিরোধী ছিলেন উনি। তো এই জন্য আমার বাবা যখন আরেকটা জিনিস উনি সবসময় বলতেন যে দেখো, যে যখন অনেকে জানে না যে বাংলাদেশে যে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ছিলেন তাজউদ্দিন আহমেদ, এটা আশ্চর্য না? ওই ওনার উদার চিন্তাধারাটাই উনি তার মানে সব ধর্ম দর্শনের যেটা প্রয়োগ করা যায়, যেটা খুবই ভালো, সেটা সমাজে অ্যাপ্লাই করতেন। তখন বাদশাহ ফয়সাল আমার বাবার সাথে তো কথাই প্রথমে বলতে চান নাই, এটা আমি বলি 1974 সালে অগাস্ট মাসে। উনি বলছে যে কি তোমাদের সাথে, মানে উনি প্রথম যখন সাক্ষাৎ পেলেন তখন বাদশাহ ফয়সাল বললেন তোমরা তো ধর্ম নিরপেক্ষ, তোমরা তো ধর্ম মানো না, এটা কি, মানে উনি কিভাবে প্রশ্ন করলেন। তখন বাবা বললেন না, আমরা তো ধর্ম নিরপেক্ষ, কোরআন মেনে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা বলছি তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। এটাই তো প্রফিটের কথা। যে আমরা পাকিস্তান আমলে দেখেছি ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে শোষণ করার জন্য, কিন্তু তখন উনি এত সুন্দর ব্যাখ্যা দিলেন যে প্রফিট তো এসেছিলেন মানুষের মুক্তির জন্য। এই ক্লাস, এই যে শ্রেণী সংগ্রাম, এটা তো প্রফিটই। ওই শ্রেণী যারা এক শ্রেণী শোষণ করবে তাদের বিপক্ষে উনি দাঁড়িয়ে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিলেন। যখন বাদশাহ ফয়সাল এটা শুনলেন, আর আমার বাবা ছিলেন কোরআনে হাফেজ, ওটা আমার দাদার কাছ থেকে উনি কোরআনে হাফেজ, উনি এত সুন্দর বললেন, উনি মুগ্ধ হয়ে গেলেন। শুধু তাই না, এই মালয়েশিয়ার জাতির জনক টুঙ্কু আব্দুর রহমান, বাদশাহ ফয়সাল, ওনারা রেকমেন্ড করলেন যে বাংলাদেশ যেন, আমরা খুবই প্লিজড এই ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলে, এরা রাইট সঠিক ব্যাখ্যা দিয়েছে, এরা রাইটলি রিপ্রেজেন্ট করতে পারবে এই ইসলামিক ব্যাংকে। তখন আব্বু বললেন ইসলামী ব্যাংকের সদস্যভুক্ত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যে এন্টার করেছে, কারণ এই ব্যাংক শুধু মুনাফা লুটবে না, এটা শোষিতের কাজে এই ব্যাংকের মুনাফা ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে সবার মধ্যে। এটা ওই ব্যাংকের মুনাফাটা একটা গোষ্ঠীর হাতে থাকবে না। তো এই জন্য আমি মনে করি ওনাকে যত জানা যায়, আমি দেখছি উনি কিভাবে ধর্ম, সমাজ, আধুনিকতা এবং মানুষের মুক্তির সাথে এটাকে সম্পৃক্ত করেছিলেন। আমি একটু অ্যাড করব। আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে আমার বাবা, ওনার একটা গুণাবলী ছিল, সেটা হচ্ছে ভালো জিনিস শেখা, সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকেও। হ্যাঁ, শত্রুও যদি ভালো কিছু করে সেটাও তিনি অনুধাবন করতেন এবং চেষ্টা করতেন নিজের ভিতরে এনে নিজেকে আরো উন্নত কিভাবে করা যায়। সো আমরা এটা যদি একটু ফলো করি, যেমন আমরা যদি আদি সভ্যতার দিকে তাকাই, তাহলে যে সিটি স্টেট, গ্রিক সিটি স্টেটস যেগুলো, ওখান থেকেই কিন্তু হিউম্যানিজমের কনসেপ্টগুলো এসেছে, রাইট? হিউম্যান রাইটস, যে মানুষ হিসাবে যে সত্তা আছে সেটার উৎপত্তি সেখান থেকে হয়। এবং আমরা পরবর্তীতে দেখেছি এরকম উদাহরণ, যেমন
রোম যখন কার্থেজের সাথে যুদ্ধ করলো, রাইট, এবং কার্থেজের একজন জেনারেল ছিল হ্যানিবল, দুর্ধর্ষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এবং রোমানরা ছিল তখনকার মানে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে অতুলনীয় শক্তি। তারা যেখানে যেত কোনো শত্রু তাদেরকে মোকাবেলা করতে পারতো না, তারা জয় করে ফেলতো। তো এই কার্থেজের এই জেনারেল হ্যানিবল একমাত্র রোমানদেরকে অনেক বেগ পেতে হয়েছিল, রোমানদের বেগ পেতে হয়েছিল। তো রোমানরা আবার পরবর্তীতে অবশ্য কার্থেজকে হারায়, কিন্তু এই হ্যানিবলের অনেক ভাস্কর্য তারা রোমে প্রতিষ্ঠিত করে, কারণ তারা শত্রুকেও সম্মান করেছে, বিকজ তারও কিছু গুণাবলী ছিল। তা আমি মনে করি এই ক্যারেক্টারিস্টিকটা তাজউদ্দিন আহমেদের ভিতরেও ছিল। তো তিনি ওনার নীতি আদর্শ যাই থাকুক না কেন, তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন সবার কাছ থেকে ভালো জিনিসগুলো তুলে আনা এবং নিজেকে আরো সম্প্রসারিত করা। এবং উনি এই চেষ্টাটা ব্যক্তিগত জীবনে নিজের সাথে করেছেন, পরিবারের সাথে করেছেন, এবং চেষ্টা করেছিলেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সমাজে রাজনৈতিক কালচারেও সেটাকে আনার জন্য। তো আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট ছিল তাজউদ্দিন আহমেদের। আমার মনে হয় তাজউদ্দিন আহমেদ যেই মাপের নেতা ছিলেন, উনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। ওনার বিচক্ষণতা ছিল, দূরদর্শিতা ছিল, ওনার জ্ঞান ছিল, ওনার স্বাধীনতার প্রতি একনিষ্ঠ ডিটারমিনেশন ছিল, এবং উনি নিজে বেড়ে উঠেছিলেন ওই যে আমার বোন বলল প্রকৃতি এবং মানুষের সাথে। তো এই সকল জিনিসগুলোর সংমিশ্রণে একজন ইউনিক স্টেটসম্যান হিসাবে উনি নিজে গড়ে উঠেছিলেন, এবং উনি সাধারণ মানুষের সাথেও কানেক্ট করতে পারতেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলো অনুধাবন করতে পারতেন। এবং ওনার যে বিস্তৃত নলেজ ছিল বিশ্ব ভূ রাজনীতি এবং অর্থনীতি এবং সার্বিক জ্ঞান, এই সকল কিছুর সংমিশ্রণে মানুষের সাথে কানেকশন এবং দূরদর্শিতার কারণে উনি পেরেছিলেন এই নেতৃত্বটা দিতে। ইটস এ রেয়ার কম্বিনেশন, ভেরি ভেরি রেয়ার কম্বিনেশন। এটা কিন্তু আপনার ওয়ান্স ইন আ লাইফ টাইম হয় একটা জাতির ইতিহাসে। ওনার একটা দূরদর্শিতার কথা, দূরদর্শিতাটা আসে যে যখন মানুষ পর্যবেক্ষণ করে ওটা নিয়ে চিন্তা করে, প্রতিফলনটা ঘটায়। অর্থাৎ আমরা একটা জিনিস দেখলাম, কিন্তু দেখার পর ওটা নিয়ে চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়, প্রতিফলনটা ঘটাতে হয়। আর সবসময় রুট লেভেলে ওই সংযোগটা, মনের সংযোগটা এটা সবসময় থাকে, মানে ওটাকে বজায় রাখতে হয়। তো একটা মনে হচ্ছিল যে 71 সালে মানে ওনার যে ডিটারমিনেশনটা, যেটা সোহেল বলল, যে তখন ইহাইয়া সাথে তখন আলোচনা চলছে, বঙ্গবন্ধু আলোচনা করছেন 25শে মার্চ। তখন আম্মা জিজ্ঞেস করলেন যে এটা যদি ফেল হয় আলোচনা কি হবে? উনি সাথে সাথে বললেন, আমরা একটাই পথ, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, স্বাধীনতা ঘোষণা করে দেব, মুক্তিযুদ্ধ পরিচালিত হবে। মানে যতটুকু আমি আমার রিসার্চ থেকে যে তথ্যগুলোর ভিত্তিতে বলতে পারি, যে সেই সময়টা চাপ ছিল, ধরেন আওয়ামী লীগের বিশেষ করে ছাত্র সমাজ তারা চাচ্ছিল যে উনি ডাইরেক্ট স্বাধীনতার ঘোষণা করিয়ে দেন, কিন্তু সেই পর্যন্ত নির্বাচনটা হলো তো 6 দফার ভিত্তিতে স্বায়ত্ত শাসনের জন্য পাকিস্তান কাঠামোর মধ্যে। তো তখন আলোচনাটা তো চালিয়ে যেতেই হবে, যেটা ভাবছিলাম যে আলোচনা তো চালিয়ে যেতেই হবে, কারণ আমরা তো ওই কাঠামোর মধ্যে আমরা ইলেকশন করে জয়লাভ করলাম, এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু যখন অ্যাসেম্বলি ভেঙে দিলেন ইয়া হঠাৎ করে, তাই না, 1 তারিখে তো গণপরিষদ উনি ভেঙে দিলেন অ্যাসেম্বলি, তখন জনমনে প্রশ্ন, তো তাহলে আমার তো দেখা যাচ্ছে যে এরা তো পাওয়ার ট্রান্সফার আসলে করবে না, এখানে তো অন্য কিছু বন্দোবস্ত হচ্ছে। আর একই সাথে আবার খবর আসতে লাগলো, সে সময় পশ্চিম পাকিস্তানে বাঙালি অফিসার ছিলেন, ওনার নাম মসিউদ্দৌলা। উনি তখন G2 ইন্টেলিজেন্স ছিলেন,
এবং উনি তখন আমার যতদূর মনে হয় সাহেবজাদা জেনারেল ইয়াকুব খানের উনি সাথে কাজ করতেন। তো ওনারা কিন্তু সব ওই অপারেশন কিভাবে ওরা ক্র্যাকডাউন করবে, পাকিস্তানিরা যে বাঙালি নিধন করবে এরকম একটা বড় প্ল্যান করছে, এগুলো ইনফরমেশন কিন্তু পাচ্ছিলেন। উনি কিন্তু গোপনে ওনারই বোন ফিরোজা বেগম রবীন্দ্রসঙ্গীত গায়িকা, ওনার হাত ধরে এই সিক্রেট মেসেজগুলো কিন্তু বঙ্গবন্ধুকে তার পাঠিয়েছে, যে এরা কিন্তু আলোচনার নামে এখন কিন্তু সৈন্যবাহিনী নিয়ে আসছে। কিন্তু এখানে আমি এটা মানে সত্য যেটা সত্য, কিন্তু বঙ্গবন্ধুর জন্য তখন তো এটা একটা ক্রিটিক্যাল অবস্থা ছিল, যে উনি তখনও ভাবছিলেন যে কি জানি কথা বলে যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে রক্তক্ষয় বাদে, এটা একটা অ্যানালিসিস, তাহলে তো পাওয়ারটা যদি ট্রান্সফার করে তাহলে তো আমরা স্বাধিকারটা পেলাম, তারপরে হয়তো ওটা আস্তে আস্তে স্বাধীনতার দিকে যাবে, এরকম কিন্তু একটা বয়ান আমরা শুনতে পাই একটা। আর এটা মনে হয় যে দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। আর আরেকটা হচ্ছে যে ছাত্ররা যখন ওনাকে বলছে যে স্বাধীনতা ঘোষণা করে দেন, ওই ওখানে তখনই বিশেষ করে সিরাজুল আলম খান ওনারা বলছে এখনই করে দেন। ওই সময় পুরা পাকিস্তানে, আমরা ছোট হলেও মনে আছে, পুরা রেসকোর্সের চারিপাশে তো তখন সৈন্য মোতায়েন, পুরা গান তাক করা জনগণের দিকে। ওরা আছে যে একবার যদি ওখানে যদি উনি স্বাধীনতা ডাইরেক্ট ঘোষণা করে দেন, তাহলে এটাকে একটা বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত হতে পারে, তাহলে হয়তো এটা একটা খারাপ দিকে চলে যেতে পারে। তো এটাও কিন্তু আরেকটা ব্যাখ্যা, আমি কিন্তু অনেকগুলো ব্যাখ্যা তুলছি এখানে, কিন্তু আমার যে একটা নিজস্ব ব্যাখ্যা, এটার চাইতে আমার মানে এই বিভিন্ন ব্যাখ্যাটা তুলে ধরাটা ভালো, এটাও কিন্তু একটা পয়েন্ট। কিন্তু তাজউদ্দিন আহমেদ ওনার কিন্তু একটা ছিল যে উনি বঙ্গবন্ধুকে বলছিলেন ওরা কিন্তু হার্ড লাইন নিয়ে নেবে, যেটা আমার মা ওনার বইতেও লিখেছেন, ওনার লেখাতে, যেটা দৈনিক বাংলায় রেগুলার ছাপা হতো উদয়ের পথে এই নামে ৭২ থেকে ৭৩ পর্যন্ত। তো ওখানে আমার বাবার ছিল যে এরা টাল বাহানা করে কিন্তু সৈন্য সামন্ত আনছে, তা আমাদেরও তো রেডি হতে হবে এবং মুক্তিযুদ্ধের জন্য আমাদের একটা প্রিপারেশনটা থাকাটা দরকার। এবং এখানে কাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করব, ওই যে মিলিটারিরা যারা এখন ডিফেক্ট করছে, ওই যে আপনার আনসাররা, এমনকি ইনফ্যাক্ট আমাদের বাড়িতে শিলু দারোগা নামে ইনি পুলিশের ওই রাজারবাগ পুলিশ লাইনের সাথে উনি কাজ করতেন, আর উনি খুব ইনফর্ম ছিলেন। সন্ধ্যাবেলা হলেই ওই শিলু দারোগা মনে আছে, উনি আমাদের বাসার অফিস ঘরের সামনে দাঁড়াতেন, বলতেন যে তোমার বাবাকে একটু আনো। আর শিলু দারোগা আসলেই বুঝতাম যে কোনো একটা গুরুত্বপূর্ণ নিউজ, কারণ আব্বু সব মিটিং ফিটিং ছেড়ে আস্তে করে এসে শিলু দারোগার সাথে কথা বলতেন। পরে দেখতাম যে উনি ওইসব ইনফরমেশন বলতেন যে একটা কিন্তু বিরাট ক্র্যাকডাউন হবে, আর্মি অলরেডি রাজারবাগের বাঙালি পুরুষদের থেকে কিন্তু অস্ত্র নিয়ে যাচ্ছে, ওদেরকে চোখে চোখে রাখছে, এবং রাতের বেলায় যেটা মৌলানা ভাসানী বলছেন যে কি মুজিব এখনো আলোচনা করো, আর ওরাই তো নিয়ে আসছে সব সেনাবাহিনী, এটা ভাসানী সাহেব বলছিলেন যে রাতের অন্ধকারে ওনারা এগুলো নিয়ে আসছে। তো বঙ্গবন্ধু ওই পর্যন্ত উনি যে আলোচনা চালাচ্ছিলেন, কথা বলছিলেন, ওটা ঠিক আছে, কারণ এটা তো একটা খুবই প্রিকারিয়াস সিচুয়েশন। আমি যদি ডাইরেক্ট বলে বসি স্বাধীনতা, তাহলে বিচ্ছিন্নতাবাদ তখনই একটা এক্সকিউজ দেবে পাকিস্তানকে। কিন্তু আবার আমি যদি না বলি তাহলেও তো আরেকটা দিকে চলে যাবে, আমার লোকরা প্রস্তুত থাকবে না, ওরা কি করবে ডাইরেকশনটা, ওই ডাইরেকশনের জায়গাটাই নিয়ে তাজউদ্দিন আহমেদ কিন্তু চিন্তিত ছিলেন যে ওখানে আমাদের একত্রে নেতৃত্বটা দিতে হবে। তো ওই মতো তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সাথে আলোচনাও করেছিলেন, এবং যে মুজিব ভাই আমরা কিন্তু একত্রে আন্ডারগ্রাউন্ডে চলে যেয়ে মুক্তিযুদ্ধটা পরিচালনা করব, এবং ওইভাবে একটা প্ল্যানও হয়েছিল যে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমির ইসলাম, ডক্টর কামাল হোসেন এনারা সিক্রেট একটা জায়গায় চলে যাবেন পুরান ঢাকায়, ওখান থেকে এই প্ল্যান মতো ওনারা স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধটা পরিচালিত করবেন। কিন্তু সেই ব্যাপারটা আর হয়ে ওঠে নেই, যেটা তাজউদ্দিন আহমেদকেও অনেক বিস্মিত করেছিল, এবং এভাবে ইতিহাসের ওই জায়গাটায় একটা বিরাট কিন্তু
দুটো ধারার সৃষ্টি হয়।